জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো সবাই? আমি ব্রততী, বিবিধ ব্রততী ব্লগে সবাইকে স্বাগত। মায়াপুর ইস্কনে থাকার আজ দ্বিতীয় দিন। আজ সকালটা শুরু হলো এক অদ্ভুত অন্যরকম এক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে। সকালে জলখাবারের জন্য চলে এসেছি এখানের বিখ্যাত গোবিন্দস ক্যাফেতে। এই ক্যাফে কিন্তু পিওর সাত্ত্বিক ক্যাফে। এই ক্যাফের মেনুতে কি কি আছে তা আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। এখানে সব রকমের খাবারই পাওয়া যায়। ইন্ডিয়ান খাবার তো রয়েছেই, তাছাড়া চাইনিজ খাবার পাওয়া যায়, ইটালিয়ান খাবার পাওয়া যায়, এছাড়া একাদশীর জন্য স্পেশাল থালি পাওয়া যায়, তাই কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। এছাড়া মিল্কশেক আছে, লস্যি আছে, ফ্রুট জুস আছে, আর হার্বাল টি, লেমন টি, এসব সকাল 9টা থেকে রাত 9টা অবধি এই ক্যাফে চালু থাকে। তো সারাদিনে সমস্ত খাবারই এখানে অ্যাভেলেবেল, সব কিছুই পাওয়া যায়। এই এত বড় ক্যাফে, এখানে এসির ব্যবস্থাও রয়েছে। বেশ বড় ক্যাফে, আর বসার জন্য 3টে সেকশনস রয়েছে। এছাড়া বাইরেও বেশ কিছু বসার ব্যবস্থা করা আছে। এই যে আজকে সকালের জলখাবারের জন্য অর্ডার করেছি মশালা ডোসা, আর আমি নিজের জন্য একটা গ্রিল স্যান্ডউইচ অর্ডার করেছি। প্রত্যেকটা খাবারই খুবই ভালো। আর এই যে ক্যাফের বাইরে এখানে ডিসপ্লে করানো আছে বিভিন্ন রকমের কেক, রাবড়ি, বিভিন্ন রকমের মিষ্টি, এছাড়া রয়েছে দই বড়া, এছাড়া বিভিন্ন রকমের পছন্দ মতো স্ন্যাক্সের আইটেমও রয়েছে। এখানে এসে জানতে পারলাম আজ যেহেতু রবিবার, তাই আজ রবিবারের স্পেশাল একটা থালি পাওয়া যায়। আর ওই স্পেশাল থালিতে এতগুলো আইটেম রয়েছে তা একার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমরাও ভাবছি আজ দুপুরে ওই স্পেশাল থালি অর্ডার করব। পুরো ভবনের দেওয়াল জুড়ে নারায়ণ ঠাকুরের এত বড় একটা ছবি। এখন চলে এসেছি আমাদের ভবনে, যে ভবনে আমরা রয়েছি। এই ভবনটির নাম হলো ইয়শোদান ভবন। এই ভবনটি মোট 6 তলা। নানান রকমের রুমের এখানে ব্যবস্থা রয়েছে, আর এই ভবনের লিফটের ফেসিলিটিসও রয়েছে। বেশ সুন্দর ব্যবস্থা, আর চারিদিক খুবই শান্ত পরিবেশ এই ভবনের। আর এই ভবনটিতে নিজেদের পছন্দের রুম বুকিং এর জন্য অনলাইন বুকিং ব্যবস্থা রয়েছে। আমি এই ভবনে 2টো ডিলাক্স টাইপ বি রুম বুক করেছিলাম। মায়াপুর ইস্কনে দর্শনার্থীদের এতটাই ভিড় থাকে যে এখানে অনলাইন বুকিং করেও রুম পাওয়া পসিবল হয় না। বিশেষ করে 2 মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায়। আর উইকেন্ডগুলোতে তো যদি সৌভাগ্য সাথে থাকে তবেই রুম পাওয়া যায়, না হলে কোনো চান্সই থাকে না। এখানে ছিলাম তো। আর ওয়াশরুমটা দেখা যাক কেমন। এই হলো ওয়াশরুম, একটা ঝাঁ চকচকে ফলস সিলিং লাগানো এত সুন্দর একটা ওয়াশরুম, আর গ্লাস দিয়ে সেপারেট করা আছে স্নানের জায়গাটা আলাদাভাবে। বেশ সুন্দর ওয়াশরুমটা, আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। কোভিডের আগে 2019 সালে এই ইয়শোদান ভবনে এসে একবার থেকেছিলাম। এত ভালো অভিজ্ঞতা হয়েছিল, তারপর থেকে এই ভবনে থাকতে আবার ইচ্ছা হলো, তাই এখানেই বুকিং করলাম। যেমন সুন্দর সাজানো গোছানো ভবন, তেমনই সুন্দর তার রুমের ব্যবস্থা। প্রত্যেকটা রুম খুবই ক্লিন, আর এখানে একটা ওয়াল ক্লক দেওয়া আছে। আর ভবনের প্রত্যেকটা রুমেই একটা সুন্দর ভগবানের পেন্টিংও রাখা আছে। আর এইদিকে একটা এত বড় একটা আলমারি দিয়েছে, এদিকে হ্যাঙ্গার রাখা আছে, নিচে বালিশ, এত কম্বল, বেডশিট রয়েছে, বাথ টাওয়েল দিয়েছে, এমনকি হ্যান্ড টাওয়েলও দিয়েছে। 2টো ড্রয়ার রয়েছে, যদি কিছু দামি জিনিস থাকে সেগুলো রাখার জন্য 2টো ড্রয়ার। আচ্ছা, এইদিকে আবার 2টো গীতা রাখা আছে, একটা বাংলায় আর একটা হিন্দিতে। এই যে ভগবত গীতা, হিন্দি আর বাংলা, হিন্দি বাংলা দুটোতে রয়েছে, যার যেটা করুন। আর একটা যে ডিলাক্স টাইপ বি রুম নিয়েছি সেটাও এই পাশেই রয়েছে, ওই সেম একই। আর এখানে সব যারা বেরিয়ে গিয়ে চেক আউট করে গেল তাদের সব লন্ড্রির জন্য যাচ্ছে। প্রত্যেকটা ফ্লোরে অনেক রুম রয়েছে। এইদিকে আবার একটা করিডোর চলে গেছে, এইদিকে বহু রুম আছে। বাহ, রুমের ঠিক পাশেই একটা এরকম পোর্ট্রেট সাইজ মিরর লাগানো আছে। আমাদের এই রুমগুলো 2nd ফ্লোরের মধ্যেই রয়েছে। আজকে আমরা মন্দিরের পুজো দিতে যাব এবং তারপর একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। চলো সেই জায়গাটা কি দেখতে পাবে তোমরা। এই ইয়শোদান ভবনের ঠিক নিচেও রয়েছে এরকম একটা মহাপ্রসাদম হল, এটিও এসি।
আর এখানে সকালে 150 টাকা এবং রাতে 100 টাকার টিকিট কেটে প্রসাদ গ্রহণ করা যায়। ভবনের ঠিক বাইরেটায় এত সুন্দর একটা মুক্ত প্রকৃতি, দেখলেই মন ভরে যায়। আর ভবনের ঠিক নিচেই রয়েছে ব্যাংকের এটিএম। আর এইদিকে একটা দারুণ জিনিস রয়েছে, চলো তোমাদের দেখাই কি সেই দারুণ জিনিসটা। কি অসাধারণ মাছগুলো, আমি যেদিকেই যাচ্ছি সেই দিকেই ওরা এক ঝাঁকে ঝাঁকে দৌড়ে আসছে আমার দিকে। ছোট বড় নানান রঙের নানান রকমের মাছ রয়েছে। আর কয়েকটা মাছের শুধু চেহারাটা দেখো কত বড়, এক হাতের সমান প্রায় সাইজ হবে। আর যারা গ্রাউন্ড ফ্লোরে যারা রুম নিয়ে রয়েছে তারা তো রুম থেকেই জানলা দিয়েই দেখতে পাচ্ছে সব সময় এত মাছ যাচ্ছে, আরও তারা উপভোগ করছে। এত বড় বড় সাইজ হয় না হলে। এত বড় একটা ঈশ্বরদান ভবন, তার ঠিক মেন গেটের দুই পাশে এইরকম দুটি জলাশয় বা বলা যেতে পারে ওপেন এয়ার অ্যাকোয়ারিয়াম, সেখানে এরকমভাবে মাছেদের লালন পালন করা হচ্ছে। আর এমনটা হবেই না বা কেন, ভগবান শ্রী বিষ্ণুর আর এক অবতার হিসাবে, এই মৎস্যাবতার হিসাবে মাছেদেরকে এখানে লালন পালন যত্ন সহকারে করা হয়ে থাকে। কি অপূর্ব এই দৃশ্য। এছাড়াও কুর্মা অবতার বা কচ্ছপ রূপেও ভগবান বিষ্ণুকে ধরা হয়ে থাকে, তাই বিভিন্ন ভবনের জলাশয়ের সামনে ছোট ছোট কচ্ছপের বাচ্চাকেও এখানে লালন পালন করা হয়ে থাকে। এই যে জলাশয় রয়েছে তার ঠিক ওপর দিয়ে পরপর রয়েছে এরকম রুমের জানালা, তো সেই জানালা দিয়ে সারা দিন মাছেদের সমস্ত ক্রিয়াকলাপ উপভোগ করা যায়। বেশ মজা লাগে সারাদিন উপভোগ করতে। এই হলো এই ঈশ্বরদান ভবনের ফ্রন্টটা। এই পুরো ভবনটার চারিদিকে রয়েছে বাগান দিয়ে সাজানো, বিভিন্ন রকমের গার্ডেনিং করা, আর একটা সাইডে রয়েছে কাঠের বসার জন্য ব্যবস্থা করা, বসার চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে। এমনকি এই ভবনের নিজস্ব পার্কিং জোনও আছে, যারা নিজস্ব গাড়িতে আসবেন তাদের এখানে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। আর এই ভবনের ঠিক এই সামনে দিয়ে বেরিয়ে গেলেই সামনে যে নতুন কৃষ্ণ মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরের চূড়াটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কত ছোট্ট ছোট্ট চারা গাছ লাগানো, আর সেই চারা গাছের মধ্যে এত উজ্জ্বল রঙিন একটা ফুল ফুটেছে। প্রত্যেকটা জায়গায় এরকম টবের মধ্যে ফুল গাছ লাগানো, আর তাতে সব কটাতেই ফুল ফুটে রয়েছে ছোট্ট ছোট্ট গাছে। এখন আমরা আছি ঈশ্বরদান ভবনে, এখানে আজকে রাতটা থাকবো। এই যে ফটোশুট চলছে, ফটোগ্রাফার আর মডেল, এবার সবার ফটোশুট হচ্ছে যখন। আমাদের এই ঈশ্বরদান ভবনের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি ভবন, নাম গীতা ভবন। ওই ভবনটিতেও বেশ ভালো ব্যবস্থা রয়েছে গেস্টদের থাকার জন্য, এমনকি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। আর এই যে সামনে বড় বিল্ডিংটা রয়েছে সেটা হলো বংশী ভবন, আর এইটা হলো সামনে একটা সুপার মার্কেট। এখানে সমস্ত সব কিছু প্রোডাক্টে ইসকনের নিজস্ব, যা কিছু চাষের জিনিস আছে, সবজি ফল মূল সব কিছুই এখানকার ইসকনেরই জিনিস। এছাড়া বিভিন্ন রকমের প্রোডাক্ট ইসকনের বানানোই এখানে পাওয়া যায় এই সুপার মার্কেটে। আমার আগের ভিডিওটাতে যেমন দেখেছো বিভিন্ন রকমের দোকানের এখানে ব্যবস্থা রয়েছে, বিভিন্ন স্টোর রয়েছে যেখানে ঠাকুরের জিনিসপত্র জামা কাপড় সব কিছু পাওয়া যায়, এখানেও একটা রয়েছে। আর এই মায়াপুর ইসকনে বাসের যাতায়াতের ব্যবস্থাও রয়েছে, বিভিন্ন দূর দূর জায়গা থেকে বাসে করে ট্রাভেল করে এখানে আসা যায়, আর এখানে পার্কিংয়েরও জায়গা রয়েছে। মেন মন্দিরের ঠিক সামনেই এখানকার নানান ভক্তরা আধ্যাত্মিক ধার্মিক বিভিন্ন রকমের বই বিক্রি করছেন।
আর এই দিকে রয়েছে এখানে শ্রুতি ভবনে যারা স্টুডেন্ট রয়েছে, যারা শিষ্যরা, তাদের পড়ার জন্য বিভিন্ন রকমের কোর্সের এখানে ডিটেলস। আর এই দিকে রয়েছে মেন মন্দিরের সামনের গেটের দিকটা। এই মন্দির সংলগ্ন প্রত্যেকটা রাস্তায় রয়েছে এইরকম গাঁদার শাড়ি, কোথাও হলুদ গাঁদা ফুল, আবার কোথাও কমলা রঙের গাঁদা ফুল। এত সুন্দর দৃশ্য, আর এত সুন্দর এনারা এখানে পরিচর্যা করেন, প্রত্যেকটি গাছ সুন্দরভাবে পরিচর্যা করা। আর ডান দিকে যে ভবনটি দেখতে পাচ্ছ, এটি সাধারণত এখানে অনেকজন থাকেন, এখানে গেস্টরাও থাকে, এখানে সদস্যরা থাকে, আবার অনেক কিছু অফিসার রয়েছে ভেতরে। আর ওর ভেতরে রয়েছে গদা ভবনে যাবার রাস্তা। আমরা এখন চলেছি মন্দিরের দিকে। আর এই মন্দিরের ঠিক পাশেই এই যে নির্মাণ হচ্ছে বিশাল বড় পৃথিবীর সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির। এই সেই কৃষ্ণ মন্দিরের একটা রেপ্লিকা, এখানে একটা ছবি দেওয়া আছে, এইরকম দেখতে হবে। চলে এসেছি ইসকনের শঙ্খ ভবনের কাছে। আর ঠিক তার লাগোয়ায় রয়েছে ইসকন মায়াপুরের মেন মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এই প্রবেশদ্বার। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বুথ। এখানে মাথা পিছু মাত্র 50 টাকা ডোনেশনের মাধ্যমে প্রবেশ করা যায়। এগুলো দেখো ভালো করে, ফ্রন্টে নিয়েছো, ওইটা নয়, মানে তিনটে আলাদা আলাদা ডিজাইন। এগুলো ডিজাইন একই আছে না, একটু আলাদা। আর কি সব ডিজাইন, কালারটা আলাদা। ঠিক আছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ কৃষ্ণ মন্দিরের নির্মাণে প্রবেশ করতে পেরে নিজেদের খুবই সৌভাগ্যবান মনে হলো। এখান দিয়ে ঢুকতে দেবে, এখান দিয়ে ঢুকতে দেবে। অবশেষে পৃথিবীর সর্ববৃহৎ কৃষ্ণ মন্দিরে প্রবেশ করছি। এখনো নির্মাণ কাজ চলছে, কিন্তু এখন আর দর্শনার্থীদের প্রবেশের জন্য এই সময়টা নির্মাণ কাজটা বন্ধ থাকে। এই যে ডোনেশন দিয়েছে দেখো সবাই। এইভাবে প্রতিটি দর্শনার্থী আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরের ভেতর অনেক উৎসাহ এবং কৌতূহল নিয়ে। এবং আমাদের সামনে যে নৃসিংহ ভগবানের মন্দির, ভেতরে কাজ চলছে, দয়া করে কেউ ভেতরে প্রবেশ করবেন না, দূর থেকে দর্শন করতে হবে। এবং মেন গেটের দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি রয়েছে, কেউ সিঁড়ি দিয়েও নিচে নামবেন না। এই দিকে দুটি লিফট রয়েছে মন্দিরের পূজারীদের প্রবেশের জন্য। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরানো মন্দির থেকে ভগবান নৃসিংহদেব নতুন মন্দিরে চলে আসবেন। আর মাত্র 2 বছর পরে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। এটাই হলো নরসিংহদেব বা নৃসিংহদেবের সিংহাসন। এই নতুন মন্দিরে নানান রকম দেশ বিদেশ থেকে বহু মূল্যবান পাথর দিয়ে এই মন্দিরের কারুকার্য তৈরি করা হচ্ছে। বেশ কয়েক মাস আগে নরসিংহদেবের মূর্তি মেন মন্দির থেকে এনে এখানে রেখে উদ্বোধন করা হয়েছিল। এই মন্দিরের উদ্বোধনের পরই আবার মেন মন্দিরে মূর্তি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যখন পুরো মন্দিরটা তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আবার সমস্ত ভগবানকে এখানে নিয়ে আসা হবে। নৃসিংহদেব বা নরসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থতম অবতার। তার দেহ অর্ধেক মানুষের আকারে, কিন্তু মস্তক এবং নখ সিংহের মতো। তিনি দুষ্টের দমন এবং শিষ্টাচারের প্রতীক হিসেবেই পূজিত হন। আর এটাই হলো নতুন মন্দিরের চূড়া, যেখানে রয়েছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। জয় নিত্যানন্দ, জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কে, শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কে, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
এই নতুন মন্দির দর্শন করতে আসার জন্য সবাইকে সুস্বাগতম। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, ওই সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হয় পশ্চিম দিকে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড়গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু, পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর আর শিবাস ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী। দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে মেন গেটে। এটা হচ্ছে দক্ষিণ দিক, তাই এটাকে বস্তি দুয়ার বলা হয়। শাস্ত্র মতে 4টি দুয়ার হয়। এইরকম এক অদ্ভুত মুহূর্ত এবং অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে পেরে ভগবানকে জানাই অনেক ধন্যবাদ। এখন যেহেতু এই মন্দিরের নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন চলছে, তাই আমাদের সব কিছু ক্যামেরা, মোবাইল সব কিছু অ্যালাউ এই মন্দিরের মধ্যে। কিন্তু পরে যখন নির্মাণ কাজ শেষ হয়ে যাবে মন্দিরে, তখন কিন্তু কোনো কিছুই অ্যালাউ থাকবে না। তাই এই নির্মাণ কাজের মুহূর্তটিকে ক্যামেরাতে বন্দি করে রাখতে পেরে ধন্য হলাম। মেষ রাশি দিয়ে শুরু। মানে প্রত্যেকটা দেওয়া, দেখ মিথুন রাশি ওইদিকে, কর্কট রাশি, সিংহ রাশি। বাহ, এই জিনিসটা তো দারুণ। ইউনিভার্সের সমস্ত প্ল্যানেটসের যত লীলা খেলা চলছে সবকিছু এখানে একটা রেপ্লিকা করে দেখানো হয়েছে মন্দিরের ভেতর। এখন আমরা সবাই যে রাস্তা দিয়ে ঢাল বেয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, আবার সেই রাস্তা অনুসরণ করেই নিচের দিকে নেমে চলেছি। এই বিশ্বের বৃহত্তম কৃষ্ণ মন্দিরে প্রবেশের জন্য এই নির্মাণ কাজ দেখার জন্য দুটো সময় নির্ধারণ করা হয়েছে। একটা হলো দুপুর 12টার সময়, আর একটা হলো বিকেল 5টার সময়। দুপুর 1টা মতো হবে, আমরা চলে এসেছি গোবিন্দাস ক্যাফেতে। আজ এখানে রবিবার যে স্পেশাল থালিটা পাওয়া যায় সেটাই আমরা অর্ডার করতে এসেছি। কিন্তু বড়রা আমরা যে ভবনে আজকে রয়েছি সেখানেই তারা মহাপ্রসাদ গ্রহণ করবে। আচার, ভিন্ডি, লেবু, স্যালাড, পনির, ডাল, সবজি, ভাজি, পাঁপড়। এই যে আমাদের স্পেশাল থালি চলে এসেছে। এই এত কিছু আইটেম দেওয়া রয়েছে, একজনের পক্ষে এটা একা খাওয়া সম্ভব নয়। যাই হোক, আজকে আমরা এখানে খাওয়ার পর আমরা চলে যাব গোশালা দর্শন করতে। এখানে যে এত এত গাভী রয়েছে সেই গোশালায় আমরা দর্শন করতে যাব এইখান থেকে বেরিয়ে। তো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। এই ভিডিওতে গোশালা আর দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো পরের ভিডিওতে সেটা অবশ্যই দেবো, খুবই তাড়াতাড়ি দেবো। সবাই খুব ভালো থাকবে, আর এইরকম ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দেবে।